আমি জোর করে কখনো কিছু পেতে চাইনি। সেটা হোক বন্ধুত্বের, ভালোবাসার কিংবা নিজের আপন মানুষদের থেকে। আমি চেয়েছি তারা আমার প্রতি ততটুকু মায়া, মমতা, সহানুভূতি দেখাক যতটুকু তাদের মন থেকে আসে। আমি কেন জানি আমাকে দেখানোর জন্য নামমাত্র কিছু করলে সেটা দ্রুত টের পেয়ে যাই। বুঝতে পারি এই অভ্যাসটা বোধহয় খারাপ। মানুষের ভান করাটা বুঝে ফেললে আশেপাশে প্রিয় মানুষগুলোর সংখ্যা অনেক কমে যায়। অনেক সময় একাও হয়ে যেতে হয়। তাই বলে কারো চিহ্নকে আমি কোনোদিন তুচ্ছ করিনি, বরং মানুষের ভালোবাসা আর মমতাকে নিজের জন্য আশীর্বাদ হিসেবেই নিয়েছি। তাদের জন্য কৃতজ্ঞতার চোখ ভিজিয়ে উঠেছে অসংখ্যবার। আমি জোর করে কিছুই পেতে চাইনি। আমি চেয়েছি আমার আশেপাশের মানুষগুলো সত্যিকার অর্থেই আমাকে ভালোবাসুক, আমার বিপদের সময় দুদণ্ড পাশে থাকুক। ছোট্ট এই জীবনে এই মানুষগুলোই সেরা প্রাপ্তি। একটা জীবনে এর থেকে বেশি কিছু চাওয়ার থাকে না। জীবনটা তো অনেক ছোট, দেখতে দেখতেই শেষ হয়ে যায়। তাই তো ছোট এই জীবনের চাওয়া পাওয়া চাহিদা যত বেশি কম থাকবে, তত বেশি জীবন সুন্দর এবং সুখময় হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকাল থেকে শুরু করেছি। সকালবেলা উঠে নাস্তা রেডি করে নিলাম। আজকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছি। যদিও বাচ্চারা একদমই খিচুড়ি খেতে চায় না, বিশেষ করে আমার মেয়েটা তো খিচুড়ি একদমই পছন্দ করে না। সত্যি কথা বলতে ও কোনো খাবারই এখন আর তেমন একটা পছন্দ করে না। তারপর কি করার আছে, বেঁচে থাকার জন্য কিছু তো খেতে হবে। ওর পছন্দ অনুযায়ী না হয় অন্য কোনো খাবার বানিয়ে দিব। তো খিচুড়িটা রান্না করে আমি দমে বসিয়ে রেখেছিলাম। এরপর আমার পাখিগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। শুধু শেয়ার করেছি বললে ভুল হবে। পাখির জন্য খাবার, পানি সব কিছুই দিয়েছি। সেই সঙ্গে কিছুটা শাক দিয়েছিলাম। এরপর এসে ডিম ভাজি করে নিচ্ছি। খিচুড়িটা কিছু সময় দমে দিয়ে রাখলে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো আমার হাতে যেহেতু সময় ছিল, তাই আমি কিন্তু দমে দিয়ে রেখেছিলাম। এরপর চলে এসেছি আজকে দুপুরের খাবার আয়োজন করতে। আজকে দুপুরে আমরা রুটি পিঠা তৈরি করছি। সেই সাথে আছে গরুর মাংস আর রান্না করব হালুয়া। অনেকটা মাংসই নিয়েছি। বাসায় কিন্তু অনেক গেস্ট আছে। আমার ভাইয়ের বউয়েরা আছে, আমার বাবা আছে। তো সবাই আসলে আসার উদ্দেশ্য হচ্ছে আমার নতুন ফ্ল্যাটে উঠবো, সেই কারণেই আসলে সবাই এসেছে। আমার শ্বশুর শাশুড়িও চলে আসবে 2-1 দিনের মধ্যে। তো যাই হোক, আজকে আমি হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। এমনিতেই শরীর খুব অসুস্থ, আর অসুস্থ শরীর থাকলেই আমি কিন্তু হাতে মাখিয়ে প্রায় সময় রান্না করি। আর আজকে ভাবলাম সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে তারপরে হাতে মাখিয়ে রান্নাটা করি। তো প্রথমে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি কাঁচা মরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর জিরা, ধনিয়া, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো সমস্ত মশলাগুলো দিয়ে তারপর কিন্তু আমি এটা হাতে মাখিয়ে নিব। বেশ কয়েকদিন অসুস্থ থাকার কারণে আপনাদের সঙ্গে কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর সেই সঙ্গে আমার অনেক মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তার রিপ্লাইটাও আমি ঠিকঠাকভাবে দিতে পারিনি। আসলে শরীর ভালো না লাগলে পৃথিবীর কোনো কাজ করেই কিন্তু শান্তি নেই। আর মূলত কথা হচ্ছে শরীর ঠিক তো সব ঠিক। তো সেই কারণেই আমি কিন্তু আপনাদের কোনো কমেন্টের উত্তর দিতে পারিনি। আশা করছি আমার আপুরা সেটা বুঝতে পারবেন। তো আমি আজকে গরুর মাংসের মধ্যে কয়েক টুকরো টমেটো দিয়েছি। এখানে আমি প্রায় 4.5 কেজির মতো মাংস নিয়েছি। যেহেতু বাসায় অনেক গেস্ট আছে, তাই রান্নার পরিমাণটাও একটু বেশি। তো মাংসটা রেডি করতে করতে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা রেগুলার করে থাকি।
যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, আমার সেই সকল আপু এবং ভাইয়াদের বলছি, ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর চলে এলাম রুটি পিঠা তৈরি করতে। মাংসটা চুলায় বসিয়ে দিয়ে এসেছি। তো আমাকে আজকে রুটি পিঠা বানাতে সাহায্য করছে আমার এক আন্টি আর হচ্ছে আমার ভাইয়ের বউ। তো তারা আটাগুলো মেখে দিয়েছে। এরপর আমি সেগুলো লেচি কেটে রুটি বেলে নিচ্ছি। বেশ কয়েকদিন পর্যন্তই কিন্তু প্রচণ্ড অসুস্থ। আর সবথেকে বেশি সমস্যা যেটা, সেটা হচ্ছে আমার পায়ে প্রচুর ব্যথা। কি হয়েছে কিছুই বুঝি না। হঠাৎ করে বসা থেকে উঠতে পারছি না, তাহলে পায়ের রগের মধ্যে প্রচুর ব্যথা হচ্ছে। এমন একটা বাজে অবস্থা যা আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, নিচে যে বসবো তারও কোনো ওয়ে নেই। সে কারণে আজকে আমি বিছানার মধ্যে একটা পুরাতন কাপড় বিছিয়ে তারপরে রুটি পিঠা তৈরি করছি। কারণ আমি কোনোভাবেই পা রাখতে পারছিলাম না। একরকম বাধ্য হয়ে এই কাজটা করেছি। আর তাছাড়া এত রুটি যে দাঁড়িয়ে বানাবো সেটারও উপায় নেই। ওই যে বললাম, পায়ে প্রচুর ব্যথা। হঠাৎ করে বসা থেকে যদি উঠে দাঁড়াই, তাহলে পায়ের রগের মধ্যে প্রচুর টান পড়ছে। আর কোমরেও প্রচণ্ড ব্যথা। আসলে কেন এরকম হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো দুপুরে রান্নাবাড়ার আয়োজনটা শেষ করে ফেলেছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এরপর চলে এলাম ফ্ল্যাটের কাছে। গত ৩ দিন পর্যন্ত আর ফ্ল্যাটের কাছে আসা হয়নি, আর ফ্ল্যাটের কি কি কাজ হচ্ছে সেটাও দেখা হয়নি। মূলত আমি যখন বাসায় আসি, তখনই এসে একটা একটা করে খুঁজে বের করি কোথাও কোনো ভুল ত্রুটি রয়ে গেছে কিনা। আসলে এই জিনিসগুলা আমরা মহিলারা বা মেয়েরা যতটা নিখুঁতভাবে খুঁজে বের করি, পুরুষ মানুষ কিন্তু সেটা সেভাবে বের করতে পারে না। তারা তাদের মতো আসলে। তো আমি কিন্তু প্রতিবার এসে একটা না একটা ভুল খুঁজে পাই। তো এই যে আজকে আমাদের বাসার ইন্টেরিয়রের এই অবস্থা, অনেকটাই প্রায় হয়ে গেছে। মোটামুটি আজকে রঙের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপর ভিতরের যে ফ্রেমগুলো রয়েছে সেগুলো লাগিয়ে ফেলবে। সেই সাথে কিচেনের যে পাল্লাগুলো সেগুলো সেটিং করা হচ্ছে। তো আমি মূলত সেগুলোই দেখতে আসলাম যে ঠিকঠাক আছে কিনা। আর সেই সাথে আমার নতুন ফ্ল্যাটের আজকে সমস্ত দরজাগুলো লাগিয়ে দিবে। ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেই। আর হ্যাঁ, ফ্ল্যাটের সব রুমেই কিন্তু রং করা হয়ে গেছে। ফাইনাল রংটা এখনো হয়নি। মোটামুটি অনেকটাই করা হয়েছে। তো ভাবলাম সেই রংগুলোও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি আমার বেডরুমের কি রং করেছি। আমার একজন আপু জানতে চেয়েছেন যে আপু, আপনার ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটের? আমার ফ্ল্যাটটা ১৪০০ স্কোয়ার ফিটের। আরেকজন আপু জানতে চেয়েছেন যে আপু, আপনার ফ্ল্যাটে বেডরুম কয়টা? আমার ফ্ল্যাটে সর্বমোট বেডরুম ছিল ৪টা। তবে আমি ৪টা করিনি। আমি ২টা ভেঙে বড় করে একটা করেছি। যেটা আমি ছেলের জন্য করেছি, সেই বেডরুমটা একটু বেশি বড় করেছি। সেটা চাইলে ২টা করা যেত। এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছেলের বেডরুম। এই রংটা তো আপনাদেরকে আমি ওইদিন দেখিয়েছি এর আগের পর্বের ভিডিওতে যে কী রং করেছি। তবে সত্যি কথা বলতে কি, আপনারা এখানে যে রংটা দেখতে পাচ্ছেন, আসলে ওর এই ওয়ালের রংটা কিন্তু এরকম নয়। এখানে ক্যামেরায় কোনোভাবেই আমি সেম কালারটা নিয়ে আসতে পারছি না। এখানে দেখাচ্ছে স্কাই ব্লু, আসলে ওর এই রংটা কিন্তু স্কাই ব্লু নয়। তো যাই হোক, জানি না কখনো ঠিকঠাকভাবে দেখাতে পারবো কিনা। অনেক চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমার বাসার ডাইনিং রুম। তো আমি তো এটা আগেও দেখিয়েছি আপনাদেরকে। ডাইনিং রুমে ইন্টেরিয়রের ফ্রেমগুলো সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এটা হচ্ছে রং করেছে, রং করে এভাবে শুকাতে দিয়েছে। ওই ফ্রেমগুলো আজকে লাগিয়ে ফেলবে। এগুলো হচ্ছে একদম মিডল পয়েন্টে। তো আমি আমার পুরো বাসায় কিন্তু ইন্টেরিয়র করিনি। পরবর্তীতে আবার সুযোগ আসলে নিশ্চয়ই করে নিব। আসলে এই মুহূর্তে আমার বাসায় ওঠাটা অনেক বেশি জরুরি। তাই ইন্টেরিয়র দিয়ে যদি এখন কাজ করাতে যাই, তাহলে আমার এখনো অনেকটা সময় লাগবে। যেহেতু আমি বাসাটা ছেড়ে দিয়েছি, তাই আমার এখন বাসাটায় উঠতে হবে। সেজন্য যতটা সম্ভব আমি কাজ করিয়ে নিয়েছি। তো কিচেনেরও কিছু কাজ কিন্তু এখনো বাকি আছে। এই যে কিচেনের যে পাল্লাগুলো, সেগুলো এখানে রেডি করে রাখা আছে। এর ভিতরে কিন্তু গ্লাস হবে।
আর আমার কিচেনের সম্পূর্ণ ইন্টেরিয়ার কিন্তু হোয়াইট কালার করেছি। আমার কাছে মনে হয় হোয়াইট কালার করলেই সবকিছু একটু উজ্জ্বলতা বাড়বে। যে কারণে আমার পুরো কিচেনের থিমটাই কিন্তু হোয়াইট কালার করেছি। আর শুধু কিচেন কেন বলছি, আমার বাসায় মোটামুটি অনেক কিছু কিন্তু হোয়াইট কালার, যেটা আপনারা দেখেছেন। হয়তোবা এইজন্য অনেক আপুদের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। আসলে আমার কাছে যেটা ভালো লাগে সেটাই হচ্ছে আমার কাছে বড় বিষয়। প্রতিটা মানুষের চয়েস তো আলাদা। তবে এখন পর্যন্ত যারা সরাসরি আমার বাসায় এসেছেন বা দেখে গেছেন, তারা কিন্তু সবাই মোটামুটি আমার বাসার প্রত্যেকটা জিনিসকে অনেক বেশি পছন্দ করেছেন। এই হচ্ছে আমার প্রত্যেকটা বেডরুমের দরজার ডিজাইন। এটাও কিন্তু আজকে লাগিয়ে দিয়ে গেছে। আমি আমার বেডরুমের প্রতিটা দরজার উপরে আল্লাহ লেখাটা লিখেছি, যেটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দেই। কেমন হয়েছে আমার বেডরুমের দরজাগুলো সেটা কিন্তু জানাতে একদমই ভুল করবেন না। এটা হচ্ছে মেয়ের বেডরুম। আমি তো আগেই বলেছিলাম আমার মেয়ে সম্পূর্ণ রুমটাই কিন্তু ওর পছন্দের করেছে। এমনকি ওর ফার্নিচারগুলো ওর পছন্দেই করা। যদিও একটু, একটু করে সাজাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন হয়েছে আমার বেডরুমের রঙগুলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদিও এই যে ল্যাভেন্ডার রংটা করা আছে এটা কিন্তু আরও একটু লাইট ডিপ হয়ে যাবে। যখন লাস্ট ফিনিশিংয়ে রংটা আবার করা হবে তখন কিন্তু রঙের মধ্যে একটা পরিবর্তন আসবে। এটা হচ্ছে মেয়ের ওয়াশরুমটা। ওর ওয়াশরুমের মধ্যে সবকিছু কিন্তু ব্ল্যাক কালার করেছে। এখন পর্যন্ত সবকিছু সেটিং করা হয়নি। মাত্র একটু, একটু করে কাজ শুরু করেছে। আসলে একসঙ্গে সবকিছু যদি করতে যায় তাহলে কিন্তু দেখবেন কাজে অনেকটা ভুল হয়ে যায়। তাই আমিও চাচ্ছি আস্তে, আস্তে সবকিছু করে নিক। তো আশা করা যায় ১ সপ্তাহের মধ্যে আমার সমস্ত বাসার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আর এখন যেহেতু বাসার অবস্থা অনেক বাজে, সব জায়গায় ধুলাবালু আর ময়লা পড়ে আছে। তাই অনেক কিছু আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতেও পারছি না। তারপরে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আমার মতো করে দেখানোর জন্য। ইনশাআল্লাহ যখন পুরো বাসাটা একদম ক্লিন করে ফেলবো তখন আপনাদের সঙ্গে পুরোপুরিভাবে শেয়ার করতে পারবো। এটা হচ্ছে মেয়ের ওয়াশরুমের যে কাপড়-চোপড় রাখার হ্যাঙ্গারটা সেটা। এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে নিয়েছে আর সাইডের অংশটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। তো এরপর চলে এলাম কিচেনে। এই যে কিচেনের অবস্থা দেখেন। কিচেনের পাল্লাগুলো কিন্তু সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুই কমপ্লিট হয়নি। ওই যে বললাম একটু, একটু করে প্রতিদিন কাজগুলো এগোচ্ছে। হয়তোবা সপ্তাহখানেক সময় লাগবে। জানালার সমস্ত গ্রিলগুলো এই রংটা দিয়ে করা হয়েছে। এদিকে ইন্টেরিয়রের কাজগুলো এখনো চলছে। এই যে দেখুন এখানে বক্সগুলো সেটিং করছে। প্রথমেই বলেছি আমার কিচেনের সমস্ত থিমটাই কিন্তু হোয়াইট কালারের মধ্যে রেখেছি। যে কোনো কালারের মধ্যে হোয়াইট কালারটাই সবথেকে বেশি উজ্জ্বল। যদিও সেটা ঠিকঠাক রাখাটা একটু কষ্টের, তারপরেও কিছু করার নেই। তো এখন আমি কয়েকজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। মোসাম্মদ লিপি আক্তার আইডি থেকে একজন আপু লিখেছেন, তোমার মেয়ের বুয়েটের পরীক্ষা কেমন হয়েছে? আমার ছোট ছেলে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। আমি সেই আপু যে কিনা তোমার ফ্লোর টাইলস পছন্দ করেছি। মেয়ের জন্য দোয়া রইল, ভালো থেকো। ধন্যবাদ আপু। আলহামদুলিল্লাহ মেয়ের পরীক্ষা ভালো হয়েছে, তবে বাকিটা আল্লাহ ভরসা। তিনি যেটা পরিকল্পনা করেছেন নিশ্চয়ই আমাদের সাথে সেটাই হবে। লিপি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর করে কমেন্ট করেছেন। আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আর আপনার এবং আপনার পরিবারের সবার জন্য অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো এরই মধ্যে আমি ফ্ল্যাট থেকে ঘুরে এসেছি, মানে বাসায় চলে এসেছি। আসতে না আসতেই আমাকে আবার নিচে নামতে হয়েছিল। এই যে মেয়ের জন্য অনলাইন থেকে কয়েকটা গেঞ্জি নিয়েছিলাম। অনলাইন থেকে কোনো কিছু কিনে আমি একদমই স্বস্তি পাই না। তো যখন গেঞ্জিগুলো অর্ডার করেছি তখন অনেকটাই টেনশনে ছিলাম যে গেঞ্জিগুলো কেমন হবে। যদিও আমি মার্কেটেও খুঁজেছি তবে এই গেঞ্জিগুলো পাইনি, অফ শোল্ডারের গেঞ্জি এগুলো। তো না মাশাআল্লাহ অনেক ভালো ছিল, কাপড়গুলো অনেক সুন্দর ছিল। আর বিশেষ করে এর উপরে যে ফেব্রিক্সটা করা ছিল সেটা নিয়ে একটু ভয় ছিল যে সেটা ঠিকঠাক থাকবে কিনা বা নষ্ট হয়ে যাবে কিনা। তবে হাতে পাওয়ার পর দেখলাম যে না মাশাআল্লাহ অনেক ভালো ছিল, কোয়ালিটিও ভালো আর এই যে কাপড়টা সেটাও অনেক সুন্দর আর ফেব্রিক্সটাও অনেক সুন্দর ছিল।
বলতে পারেন অনলাইনে প্রথমবারের মতো কিছু কিনে একটু ভালোই লেগেছে, একদম খারাপ না আর কি। যদিও আমি অনলাইন থেকে কোনো কিছু কেনা একদমই এখন আর পছন্দ করি না। যতবার কিনেছি ততবারই তো ঠকেছি। তবে একদমই যে সবসময় সবকিছু খারাপ হয় তাও না। তবে পেজগুলো দেখে শুনে এবং বুঝে আসলে নেওয়া উচিত। তো যাই হোক, আমি ৪ টা গেঞ্জি নিয়েছিলাম, এটা কম্বো সেট হিসেবে। তো এই ৪ টা নিয়েছিল ৳১,০০০। তো প্রতিটা কালারই আমার কাছে অনেক সুন্দর লেগেছিল। আমি নিজেই চয়েস করে অর্ডার করেছিলাম। আর এখন পর্যন্ত আমি আমার মেয়ের কাপড়-চোপড় সবকিছু নিজে পছন্দ করেই কিনি। আর আমার পছন্দের উপরে ওরও একটা বিশ্বাস আছে। কারণ আমি সবসময় চেষ্টা করেছি ওর জন্য বেস্টটা নেওয়ার জন্য বা ভালোগুলোই। আর ওর কী কালার পছন্দ সেটাও আমার জানা আছে। তো প্রতিটি কালারই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো এরপর চলে এলাম বিকেলে একটু হালুয়া রান্না করার জন্য, বা সুজির বরফিও বলতে পারেন। ভেবেছিলাম বুটের হালুয়া রান্না করব। এরপর আমার ছোট ভাইয়ের বউ বলল যে না, ও সুজির হালুয়াটা খাবে। তাই ওর পছন্দ অনুযায়ী সুজির হালুয়া করলাম। আমি এখানে ৩ লিটারও বেশি দুধ একদম জাল করে ১.৫ লিটারের মতো করে নিয়েছি। এর মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে জাল করেছি। আর সঙ্গে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ড্যানিশ কন্ডেন্স মিল্ক, বা যে কোনো কন্ডেন্স মিল্ক আপনি ব্যবহার করতে পারেন। আর আমি কিন্তু এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি, কারণ আমার বাসায় চিনিটা সবাই খুব কম পছন্দ করে। আর কন্ডেন্স মিল্কের মধ্যে কিন্তু অতিরিক্ত মাত্রায় মিষ্টি দেয়া থাকে। সে কারণে আমি মিষ্টিটা একদমই এড়িয়ে গেছি। যদি প্রয়োজন হয় সবশেষে আমি ২-১ চামচ চিনি দিয়ে দিব। এরপর আমি অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে ভালো করে সুজিটা ভেজে নিয়েছি। সুজিটাকে ঠান্ডা করে এরপরে এই দুধের মধ্যেই ঢেলে দিয়েছি। এরপর অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে পড়বে। তাই আমি কিন্তু এখানে বসে নাড়ছিলাম। এটা নাড়তে নাড়তেই কিন্তু একদম ঘন হয়ে যাবে আর সুজিটাও ফুটে উঠবে। তবে এটা নাড়ার সময় একটু সাবধানে কাজ করতে হবে। লক্ষ্য রাখতে হবে এটা যেন ছিটে গায়ে না আসে। যখনই এটার মধ্যে একটা বলক চলে আসে তখন কিন্তু এটা ফুটে এদিকে সেদিকে চলে যায়। এই যে দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমি এখন চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিয়ে আরও ১০ মিনিটের মতো রান্না করে নিব। ঠিক যতটা সময় পর্যন্ত এটা ঘন আর একটা আঠালো ভাব না চলে আসবে। তো অনেকটা ঘন হয়ে গেছে। এরপর আমি একটি সার্ভিং ডিশে এটা সার্ভ করে নিয়েছি। আর এটা কিন্তু সার্ভিং ডিশের মধ্যে আগে থেকে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। যেহেতু এটাকে আমি বরফির মতো করে কাটবো, তাই এটা যেন খুব সহজে উঠে আসে, তাই আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটাও ব্রাশ করে নিতে পারেন। তো আমি খুব সুন্দর করে এটা এখানে সেট করে দিয়েছি। আর এখানে দুধের পরিমাণটা আমি কিন্তু অনেক ঘন দিয়েছিলাম। আর বরফিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। রান্না করলেই বুঝতে পারবেন। আর উপর থেকে কালারটা দেখেই বুঝতে পারছেন যে আমি দুধটা টানিয়ে একদম ঘন করে নিয়েছিলাম। একদম দুধের সন্দেশের মতো হয়ে গিয়েছিল। অনেকটা আমার কাছে ছানা মিষ্টির মতো লেগেছে। আর মিষ্টির পরিমাণটা আমি অনেকটা কমিয়ে দিয়েছি। উপর থেকে আমি কিছু কাঠবাদাম কুচি করে দিয়েছি আর কিছু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর রান্নার ভেতরেও কিন্তু আমি বাদাম আর কিশমিশটা ব্যবহার করেছি। এখন উপর দিয়ে আমি একটা নাইফের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল, কাকে আমরা বিনা কারণে খুব মারি? ধাঁধার সঠিক উত্তর ছিল ডাক ঢোল। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করেছেন তার নামটা এখানে বোঝা যাচ্ছে না, তাই আমি সেই আপুটির নাম নিতে পারছি না। তবে সম্ভবত আপুর নামটি জেবা হবে, এরকম কিছু একটা। এর বেশি কিছু বোঝা যাচ্ছে না। তো আপনি যেই হন না কেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের পর্বের ধাঁধা হচ্ছে, কোন চোর খাওয়া যায়? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিতে হবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।